একটা শব্দ ধর্ম, সেটা বলতে 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 আমরা কখনো কখনো ধম্ম বলে ফেলি না? রেফটা উঠে গিয়ে দুটো ম হয়ে যায় না? কর্পূর আমরা বলে ফেলি না কপ্পুর? বা সম্ভবত অনেকে বলিও এই বিষয়টা আমাদের কথ্য ভাষায়, কিন্তু কখনো কি ভেবেছি যে এই ধরনের কথা আমরা কেন বলি? আজকে আমরা সেই বিষয়টাই জানবো যে বাংলা ব্যাকরণ শুধুমাত্র কিছু সংজ্ঞা নয়, কিছু নিরস নিয়মকানুন নয়। অ্যাকচুয়ালি আমরা নিজেদের মুখের ভাষাটাকে সহজভাবে বলি, সেটাকে ব্যাখ্যা করতে আসে বাংলা ব্যাকরণ। তাই বাংলা ব্যাকরণটাকে সম্পূর্ণ অন্য আঙ্গিকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলুন শুরু করি আজকে বাংলা ব্যাকরণের ওপর এই স্পেশাল ক্লাসটা। এই যে ধর্ম কথাটা বললাম, এই যে উপরে রেফটা দেখছেন, এটা ম হয়ে গেল কেন বলুন তো? এর পেছনে রহস্যটা কি? আমরা যদি এই ধর্মটা একটু ধীরে ধীরে বলি, তাহলে ধরম, এই ধরনের কথাটা আসছে না? ধরম, ধরম, জাস্ট এটা মুখের কথাটা ভাবুন। আবার খুব দ্রুত যদি বলি, তাহলে কিন্তু এই ধম্ম কথাটা চলে আসছে। ধর্ম 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 ধর্ম। তাহলে কোনটা বলতে আমাদের সুবিধে হচ্ছে? ধম্মটা বলতে আমাদের সুবিধে হচ্ছে। তাহলে এই যে রটা ম হচ্ছে, এটার একটা কারণ কিন্তু আমাদের নিজেদের সুবিধেটা আমরা কতটা সহজ করে বলছি, নিজেদের সুবিধা মতো আমরা নিয়মটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর ঠিক এই জায়গাতেই বাংলা ব্যাকরণকে ঢুকতে হচ্ছে, কারণ আমরা ব্যাকরণ তৈরি করছি, ব্যাকরণ কিন্তু আমাদের কথাবার্তা তৈরি করছে না এক্ষেত্রে। তাহলে কেন ম হচ্ছে, সেক্ষেত্রে ব্যাকরণের ব্যাখ্যাটা কি সেটা জানার আগে আগে একটা বেসিক জিনিস ভালোভাবে জেনে নিই। এই যে কথাটা আমি লিখেছি র আর ম, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে বর্ণ। আর এই যে মুখে বলছি কথা, যেটা শুনছেন র ম ধ, এই যে অক্ষরগুলোর যেগুলো শুনতে পাচ্ছি আমরা, সেটাকে বলা হয় ধ্বনি। তাহলে এই বেসিক জায়গাটা কিন্তু আমাদেরকে সবার আগে জানতে হবে। বর্ণ মানে লেখা, অর্থাৎ লিখিত রূপ বা চিহ্ন বলতে পারি। এই যে অক্ষর যেটা বলছি তারই লিখিত রূপ। আর ধ্বনি মানে আমরা যেটি শুনছি, সেটা হচ্ছে ধ্বনি। তাহলে এই বেসিক জায়গাটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। এবার আসি রটা ম হচ্ছে কেন। খুব ভালোভাবে দেখুন, এই রটা যখন আমরা উচ্চারণ করছি, তখন আমাদের মুখের ভেতরের কোন অঙ্গটা কাজ করছে? অবশ্যই জিভ। আর এই মটা যখন ইউজ করছি, যখন আমরা উচ্চারণ করছি, ময়ের ধ্বনিটা আমরা যখন উচ্চারণ করছি, তখন কোন অঙ্গটা কাজ করছে? সেটা হচ্ছে ঠোঁট। তাহলে এই যে উচ্চারণে পরপর দুটো ঠোঁটের ব্যবহার করাটা সহজ, না মাঝে একবার রয়ের ব্যবহার করে আবার ময়ের ব্যবহারটা সহজ? অবশ্যই দুবার ম ব্যবহার করে যখন ঠোঁট দুটোকে এক জায়গায় নিয়ে এসে ধম্ম বলছি, খুব সহজেই আমরা উচ্চারণ করে দিতে পারছি। তাই নিজেদের সুবিধের জন্য কিন্তু আমরা এই ধরনের শব্দ বানিয়ে ফেলেছি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে, যে পদ্ধতিতে আমরা পুরো শব্দটাকেই পাল্টে ফেলেছি, অর্থাৎ এই অক্ষরটা সম্পূর্ণ অন্য অক্ষরে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ পরের অক্ষরে পরিণত হয়ে যাচ্ছে, সেই পদ্ধতিটাকে বলছে সমীভবন। ইংরেজিতে যাকে বলা হয় অ্যাসিমিলেশন। তাহলে দেখুন, এই একটা সামান্য জিনিস যেটা আমরা সম্পূর্ণ নিজেদের ইচ্ছেই তৈরি করেছি, নিজেদের ইচ্ছে বলবো না, নিজেদের সহজ নিজেদের সুবিধে করার জন্য করেছি, সেটার পিছনেও কিন্তু ব্যাকরণের একটা ব্যাখ্যা রয়েছে, বাংলা ব্যাকরণের, যাকে বলা হচ্ছে সমীভবন। তাহলে এই রটা ম হয়ে গেল, এই যে ধ্বনির পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা তো আমরা বুঝলাম যে কিভাবে পরিবর্তন হলো। দুটো পাশাপাশি বর্ণ একটার প্রভাবে আরেকটা পাল্টে গেল, তাও আবার নিজেদের সুবিধের জন্য, আমাদের নিজেদের সুবিধের জন্য। তখন এই যে ধ্বনি, এই কথাটা বলছি, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে বেরোচ্ছে সেই একটু ডিপলি আমরা দেখি না কোথা থেকে বেরোচ্ছে, তাহলে ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে ছবিটা আমাদের কাছে। এই যে ধ্বনি, সম্পূর্ণ বিষয়টা না, এই পুরো বিষয়টা বাতাসের ব্যাপার। বাতাস, যেটা আমাদের শ্বাসবায়ু বলা হচ্ছে, ফুসফুস থেকে পুরোপুরি আমাদের মুখগহ্বর হয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসছে বাইরে। আর এই মাঝখানে যে কণ্ঠ রয়েছে, মূর্ধা রয়েছে, তালু রয়েছে, দাঁত রয়েছে, জিভ রয়েছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কখনো বাধাপ্রাপ্ত হচ্ছে, কখনো আবার মুক্তভাবে সেই শ্বাসবায়ুটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তার মাঝেই ঘটছে বহু ঘটনা। আর ঠিক এইভাবেই ধ্বনি কিন্তু এই ফুসফুস থেকে বেরিয়ে আসা সেই বাতাসটা আমাদের শ্বাসযন্ত্র, আমাদের স্বরযন্ত্র যেটা এই কণ্ঠে রয়েছে, সেই স্বরযন্ত্র দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেটা আমি বললাম, সেগুলো পার করে কখনো বাধা পাচ্ছে সেই অঙ্গ প্রত্যঙ্গে, আবার কখনো বাধা মুক্তভাবে যে এগিয়ে যাচ্ছে, দিয়ে যে আওয়াজটা বেরিয়ে আসছে, যে আওয়াজটা আমরা শুনছি, সেটাই হচ্ছে
ধ্বনি। আবার এই ধ্বনিটাকে জানেন তো দুটো ভাগে ভাগ করা যায়, তাও তার কার্যকারিতা অনুযায়ী। বাংলা ব্যাকরণের এমন কিছু মজাদার বিষয় রয়েছে যেগুলো সত্যি আমরা কখনো তলিয়ে ভাবিনি, কিন্তু যদি ভাবি সেটা অনেকটাই কিন্তু আমাদেরকে আনন্দ দেয় এবং ভেতরে একটা বিজ্ঞান কিন্তু সবসময় আমরা খুঁজে পাই। এই যে ধ্বনিটা আমরা পেলাম, এই ধ্বনিটা কখনো কখনো বাধা প্রাপ্ত হয়, বাধা পায়। আবার যে শ্বাসবায়ুটা বাধা না পেয়ে সরাসরি মুখ থেকে বেরিয়ে যায়, সেটারও কিন্তু একটা সরাসরি বেরিয়ে যায় দিয়ে যে আওয়াজটা পাচ্ছি, সেই আওয়াজটার কিন্তু একটা নাম রয়েছে যাকে বলা হয় স্বরধ্বনি। আর যে আওয়াজটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমাদের মুখের গহ্বরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জিভ টিপ দাঁত টাত তালু রয়েছে যেখানে, সেই সমস্ত জায়গায় বাধা পেয়ে আওয়াজটা বেরোচ্ছে, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আমরা কিন্তু এখানে ইংরেজি গ্রামারেরও একটা বিষয় মনে করতে পারি। এই যে স্বরধ্বনি বিষয়টা বললাম না, ইংরেজি গ্রামারে এর একটি বিশেষ নাম রয়েছে যাকে বলা হয় ভাওয়েল সাউন্ড। দেখুন সাউন্ড, এখানেও আমি সাউন্ড কথাটাই বলবো, কারণ এটা একটা আওয়াজ যেটা আমরা শুনি। এটার লিখিত রূপটা হচ্ছে বর্ণ, কিন্তু আমি এখন বর্ণটা এই কারণে বলছিলাম কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু মুখে বলছি, আর যেটা আমরা শুনছি আপনারা শুনছেন, সেই জন্য এটা ধ্বনি হিসেবে বলছি। তাহলে এই বেসিক ডিফারেন্সটা সবসময় মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। আর এই ব্যঞ্জন ধ্বনি এর ইংরেজি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। তাহলে এতটুকু নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হলো। এর জন্য কোনো আলাদাভাবে সংজ্ঞা পড়ার, কোনো ব্যাখ্যা মুখস্থ করার কিচ্ছু নেই। পুরো বিষয়টাই কিন্তু একটা বিজ্ঞানের প্রত্যেকটা পরত যেন খোলা হচ্ছে একটার পর একটা। পুরোটাই শ্বাসবায়ুর একটা খেলা। সে কখন বাধা পাচ্ছে, কখন বাধা পাচ্ছে না। যদি বাধা পায় তার একটা নাম হয়ে যাচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যদি বাধা না পেয়ে সে মুক্তভাবে মুখ দিয়ে বেরিয়ে যায়, দিয়ে যে আওয়াজটা তৈরি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে স্বরধ্বনি। কয়েকটা উদাহরণ দিই যেগুলো আমরা প্রত্যেকেই জানি। এই যে স্বরধ্বনি অ, আ, হস্যই, দীর্ঘই, এগুলো সব স্বরধ্বনি। আর ক, খ, গ, ঘ, এই যে উচ্চারণ করছি আমি অক্ষরগুলো, তাহলে আমরা কি শিখলাম? ধ্বনি তার নাম পাল্টাচ্ছে উচ্চারণের ওপরে। সে কোথায় বাধা পাচ্ছে কি পাচ্ছে না আমি শুধু সেটা দেখব। ক যখন উচ্চারণ করছি তখন কিন্তু শ্বাসবায়ুটা কণ্ঠে আটকাচ্ছে। খুব ভালোভাবে গলায় হাত দিয়ে ক উচ্চারণ করলেই বুঝতে পারবেন। আর যখন অ আমি বলছি, শ্বাসবায়ুটা মুক্তভাবে কিন্তু বাতাসটা বেরিয়ে যাচ্ছে, তাই এটা স্বরধ্বনি। সে মুক্ত, সে কারোর ওপর নির্ভরশীল নয়। আর ব্যঞ্জন ধ্বনি মুক্ত নয়, সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাকে তার উচ্চারণ আরেকজন মানুষকে শোনানোর জন্য তাকে স্বরধ্বনির ওপর নির্ভর করতে হচ্ছে। এই যে ধ্বনি, এই ধ্বনি নিয়ে আমরা আলোচনা করছি। এই ধ্বনিটা মনে রাখবেন একটা বিষয়, যে আমরা যখন বিজ্ঞান পড়ি বলা হয় না যে কোষ হচ্ছে সব থেকে ছোট একক আমাদের মানব দেহের, ঠিক সেরকম ধ্বনিটাও কিন্তু সব থেকে ছোট একক। এই ধ্বনির ওপরই নির্ভর করছে গোটা ব্যাকরণটা। এই যে ধ্বনি, তার কিন্তু কিছু বিশেষ চরিত্র আছে। একটু আগে আমরা কি জানলাম? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, সেটা কিন্তু আমরা জেনে গেছি। এইবার যে বিশেষ চরিত্রটা বলছি আমি, এখানে দেখুন লিখে রেখেছি ভোকাল কর্ড। আমার যে গলার আওয়াজটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু ভোকাল কর্ড দিয়ে এই যে শ্বাসবায়ুটা বেরোচ্ছে, তারপরেই যে আওয়াজটা বা যে শব্দটা বেরোচ্ছে সেটা আপনাদের কানে পৌঁছচ্ছে বলে আপনারা শুনতে পাচ্ছেন। আর এই মাঝপথে ভোকাল কর্ডে যখন সেই ধ্বনিটা যায়, তখন কিছু ক্ষেত্রে একটা কম্পন অনুভূত হয়, আর কিছু ক্ষেত্রে কম্পনটা বা ভাইব্রেশনটা হয় না। কিছু ক্ষেত্রে কম্পন হচ্ছে ভোকাল কর্ডের মধ্যে। তাহলে ভোকাল কর্ডে যখন কম্পনটা, ভাইব্রেশনটা হচ্ছে, সেই আওয়াজটা ভেতর দিয়ে যাওয়ার সময় সেই ধ্বনিটার কিন্তু একটা বিশেষ নাম রয়েছে যাকে বলা হয় ঘোষ। আর যেটার কম্পন নেই সেটাকে বলা হয় অঘোষ। তাহলে আশা করি আপনারা দুটো জিনিস বুঝতে পারলেন। সম্পূর্ণ ভোকাল কর্ডের কম্পনের ওপর কিন্তু নির্ভর করছে দুটো নাম ধ্বনির। আপনার গলায় হাতটা রেখে যদি একবার ক কথাটা বলেন, তাহলে দেখবেন হাতের মধ্যে একটা ভাইব্রেশন ফিল করতে পারবেন। যদি বলি ত ত ত, তাহলে কিন্তু সেই রকম কম্পন অনুভূত হচ্ছে না। তকে আমি বলবো অঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। তাহলে এখন আপনারা একটা প্র্যাকটিস করুন দেখি, যে কোন কোন বর্ণে আপনার ভোকাল কর্ডটায় ভাইব্রেশন হচ্ছে। তাহলে আপনারা নিজেরাই কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই বর্ণটা ঘোষ বর্ণ, এই বর্ণটা অঘোষ বর্ণ। আশা করি অনেক দিনের একটা জমা
কনফিউশন আমি দূর করতে পারলাম যে এই ঘোষবর্ণ আর অঘোষবর্ণের চক্করে যে একটা রীতিমতো ব্যাকরণ সম্বন্ধে একটা মানুষের অজানা আতঙ্ক তৈরি হয়, শুধু ঘোষবর্ণ অঘোষবর্ণ বলে না, আরও বিভিন্ন রকমের যে টার্মগুলো আমি ইউজ করলাম বা আগামীতে এখন কয়েক মিনিটের মধ্যে আমি করতে চলেছি, সেগুলো দেখুন তো কতটা আমি দূর করতে পারছি। তাহলে এই ভোকাল কর্ডের কম্পন আপনারা বুঝলেন। এখান থেকে আবার ধ্বনির নাম কিন্তু পাল্টে গেল। কম্পন হলে সেটা হবে ঘোষবর্ণ, আর যদি কম্পন না হয় সেটা হবে অঘোষবর্ণ। এইবার গল্পটা দেখুন, ধম্ম যে উদাহরণটা দিলাম সেটা কি হচ্ছে, এই ধ র ম তিনটে উচ্চারণ করার সময়ে, তিনটে বর্ণ যখন আপনি উচ্চারণ করছেন তখন গলায় হাত দিয়ে দেখুন তো যে কণ্ঠটা, ভোকাল কর্ডটার সামান্য ভাইব্রেশন হচ্ছে কিনা, হাতের মধ্যে একটা ভাইব্রেশন অনুভব করছেন কিনা। ধ র ম ভালো রকম ভাইব্রেশন হচ্ছে, তাহলে কিন্তু এই তিনটাকেই আমি বলতে পারি ঘোষ বর্ণ। তাহলে এখানে যে রটা ম হয়ে গেল, তার মানে ঘোষ বর্ণ মিলে গিয়ে এই রটা ময় পরিবর্তন হলো, তাহলে ধম্ম হয়ে গেল ধম্ম। তাহলে একই রকম, অর্থাৎ ঘোষবর্ণ মিলিত হয়ে সেই ঘোষবর্ণই হলো। কারণ ঘোষবর্ণ সাথে যদি অঘোষবর্ণ থাকতো তাহলে কি হতো সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এই যে ঘোষবর্ণ মিলিত হয়ে গিয়ে আমাদের উচ্চারণটা যে সহজ হলো সেটা কিন্তু আমাদেরকে আগে ভাবতে হবে। ঠিক এই কারণেই ধর্মটা ধম্ম হয়ে গেল। ধরুন একটা শব্দ সৎ যোগ গতি, এটাকে যখন আমি এক করব কি হচ্ছে দেখুন, সদ গতি। তাহলে দেখুন এই তটা দ হয়ে যাচ্ছে, এই তটা দ হয়ে যাচ্ছে। কিন্তু খুব ভালোভাবে এইবার দেখুন আমরা যতটা শিখলাম, ঘোষবর্ণ অঘোষবর্ণ যে কণ্ঠের কম্পনের ফলে হচ্ছে, তারা একসাথে মিলিতভাবে কিভাবে থাকে। যদি ঘোষ কিন্তু পাশাপাশি থাকতে পারছে কারণ তারা সমগোত্রীয়, কিন্তু ত কি ঘোষবর্ণ? ত ত ত ত কিন্তু আপনি যদি ভালোভাবে দেখেন কম্পন কিন্তু সেই তুলনায় হচ্ছে না, তাহলে ত অঘোষবর্ণ। আর দয়ে কিন্তু আমাদের কণ্ঠে ভাইব্রেশন হচ্ছে, সেই জন্য এটা দ হচ্ছে ঘোষবর্ণ। তাহলে যখন ত আর দ পাশাপাশি থাকছে সেক্ষেত্রে এই ঘোষবর্ণের প্রভাবে অঘোষবর্ণও কিন্তু ঘোষে রূপান্তরিত হয়ে যাবে। আর সেই কারণে দেখুন তটা কিন্তু উধাও হয়ে গেছে, তটা উধাও হয়ে সদ্গতি হয়েছে। তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই যে ঘোষবর্ণ এমনটাই প্রভাব বিস্তার করেছে যে সে অঘোষকেও কিন্তু দ করে দিচ্ছে, অর্থাৎ নিজে অঘোষকে ঘোষে রূপান্তরিত করে দিচ্ছে। এর কারণটা এই যে অঘোষবর্ণ ঘোষে পরিণত হয়ে গেল, এর পেছনে তো একটা কারণ রয়েছে, এমনি তো হয়নি। আমরা তো নিরেট নিয়ম কানুন এই সমস্ত কিছু পড়ছি না, আমরা জানছি যে এর পেছনের বিজ্ঞানটা কি। অঘোষ বর্ণ আমরা যখন উচ্চারণ করছি, অঘোষ মানে কি, যে এখানে শ্বাসবায়ুটা মুক্তভাবে বেরোচ্ছে, ত যে ধ্বনিটা সেই ধ্বনিটা কি মুক্তভাবে বেরোচ্ছে। আর ঠিক তারপরেই দ যখন বলছি সে তো বাধাপ্রাপ্ত হচ্ছে, দ দ দাঁতে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেখানে শ্বাসবায়ুটা একবার বাধা পাচ্ছে আবার তার আগে মুক্তভাবে বেরোচ্ছে, সেক্ষেত্রে আমাদের উচ্চারণের কিন্তু একটা সমস্যা হচ্ছে। আর আমরা হচ্ছে মানুষ, আমরা চাই খুব সহজে যে কোনো কাজ করতে, তাই উচ্চারণটাই যাতে যতটা সহজ করা যায় সেই জন্য আমরা এই তটাকে বাদ দিয়ে দিলাম, তটাকে বাদ দিয়ে দকেই রাখলাম, কারণ দুটো পরপর ঘোষবর্ণ উচ্চারণটা সহজ হবে। সেই কারণেই এই ঘোষবর্ণের প্রভাবে তটা উধাও হয়ে গেল, তাই পুরোপুরি ত উধাও হয়ে গিয়ে এখানে দ বসে গেল, সদ্গতি। ঠিক এই কারণেই কিন্তু অঘোষ বর্ণ ঘোষ হলো, শুধুমাত্র আমাদের নিজেদের উচ্চারণগত সুবিধের জন্য আমরা এটা করে নিয়েছি। এই যে ধ্বনি নিয়ে এত চর্চা হচ্ছে, এই ধ্বনিটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, আমাদের ভেতর থেকে যে আওয়াজটা আসছে সেটা নিয়ে তো এত কিছু। তাহলে চলুন একটু উৎসের জায়গায় যাওয়া যাক, একদম সেই গোড়ায়। এই যে শ্বাসবায়ু সেটা বেরোচ্ছে, সেটা বেরিয়ে কোথাও বাধা পাচ্ছে না, আবার এক ধরনের বায়ু একদিকে বাধা পাচ্ছে, দুটোর আবার দুরকম নাম হয়ে গেছে। একটা স্বরধ্বনি যেটা বাধা পাচ্ছে না, মুক্তভাবে বেরিয়ে যাচ্ছে, আর যেটা বাধা পাচ্ছে আমাদের মুখগহ্বরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে স্বরধ্বনিটা সরাসরি ভোকাল কর্ড হয়ে ওরাল ক্যাভিটি দিয়ে মুখগহ্বর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে,
কোনোভাবে কিন্তু বাধা পাচ্ছে না স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনিটা এই বাবু কিন্তু অনেক জায়গায় বাধা পাচ্ছে। ভোকাল কর্ড হয়ে যখন যাচ্ছে শ্বাসবায়ু, তখন ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর আমাদের মুখের ভেতরে যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে, কী কী পার্টস আছে, যেমন ধরুন জিভ, দাঁত, ঠোঁট, তালু, মূর্ধা, মানে ওপরের অংশটা, তালুর ওপরের অংশটা, সামনের দিকের অংশটা। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু সে এই শ্বাসবায়ুটা এসে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সমস্ত জায়গায়। তারপরে একটা বিশেষ ধ্বনি বেরোচ্ছে, যেটার নাম আমরা জানি ব্যঞ্জন ধ্বনি। আর এইখানেই কিন্তু একটা গল্প আছে, যে জায়গায় এসে আটকাচ্ছে শ্বাসবায়ুটা, এসে যে জায়গায় এসে ধাক্কা মারছে, সেখান থেকেই তৈরি হচ্ছে আরেকটা ইতিহাস। আমরা প্রায় দেখি টেটের প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, টেটের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ। শুধু টেটের বলে না, বিভিন্ন রকম পরীক্ষায়, স্কুল বোর্ডের হোক, প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, বা যে কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের বর্গ গঠিত কিন্তু বহুত প্রশ্ন আসে। আজকে কিন্তু আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। হঠাৎ করে আমি বর্গ বলছি কেন, এটাও কিন্তু একটা আপনাদের প্রশ্ন আসতে পারে। এক্স্যাক্টলি, বর্গ অর্থাৎ একটা দল। কিসের দল? এই যে ব্যঞ্জন বর্ণগুলো বা ব্যঞ্জন ধ্বনিগুলো আমাদের মুখগহ্বরে এসে ঠিক যে জায়গাগুলোতে আঘাত করলো, সেইখান থেকেই তৈরি হচ্ছে 5টা বর্গ, মানে 5টা দল। ক বর্গ। এবার মজাটা দেখুন, এই যে আমি বললাম শ্বাসবায়ু এই সমস্ত জায়গায় এসে আটকাচ্ছে, কাদের ক্ষেত্রে? এই সমস্ত অক্ষর যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, ধ্বনি, তাদের ক্ষেত্রে। অর্থাৎ ক বর্গ কণ্ঠে এসে আটকাচ্ছে, কণ্ঠে এসে। কারা? ক, খ, গ, ঘ, ঙ। খুব ভালোভাবে নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে এই যে অক্ষরগুলো, সেগুলো গলায় হাত দিয়ে যদি উচ্চারণ করেন, তাহলে প্রত্যেকটা কিন্তু কণ্ঠ থেকে বেরোচ্ছে। ঠিক সেরকম চ বর্গ, যেটা তালুতে এসে শ্বাসবায়ুটা ধাক্কা মারছে, আর তার ফলে যে আওয়াজটা বেরোচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়। এর ভেতরেও একটা গল্প আছে, সেটাও বলছি। ট বর্গ মূর্ধা, তালুর ওপরে সামনের দিকে, অর্থাৎ জিভটা উল্টে গিয়ে এখানে ধাক্কা মারছে আমাদের জিভটা। এক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু জিভটা নড়ছে, জিভের মুভমেন্ট হচ্ছে, এবং সেই জিভটা কিন্তু সেখানে এসে কণ্ঠে এসে কখনো তালুতে গিয়ে, কখনো মূর্ধাতে গিয়ে, কখনো দাঁতে গিয়ে, কখনো ঠোঁটে ঠোঁটে যুক্ত হচ্ছে। দেখুন ট, জিভটা ঘুরে গেছে, ডগাটা, জিভের ডগাটা একদম ওপরের উপরিভাগটা গিয়ে তালুর পেছন দিকটায় ঠেকছে, ওটাকে বলা হয় মূর্ধা। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই জন্য এর নাম হয়েছে মূর্ধন্য। ত, ত দাঁতে গিয়ে জিভটা ঠেকছে ওপরের অংশে। ত, থ, দ, ধ, দন্তান্ন, দন্ত, সেই জন্যেই এর নাম দন্তান্ন। প, ঠোঁট, প, দুটো ঠোঁট একত্রিত হয়ে প, ফ, ব, ভ, ম। তাহলে পুরোটাই আমাদের শ্বাসবায়ু এবং মুখের ভেতরের যে পার্টসগুলো রয়েছে, সেখান থেকে এই যে পুরো যে অক্ষরগুলো, সেগুলোর জন্ম, আর সেখান থেকেই উঠে আসছে বর্গ। এবার এর ভেতরের কিন্তু সেই ঘোষ অঘোষের লড়াই আছে, এক পরিবার আছে লুকিয়ে, সেটাও আমি বলছি। আপনারা প্রত্যেকটাতে দেখুন, প্রত্যেকটা বর্গতে তার মধ্যে যে 5টা বর্ণ আছে, সেই 5টা বর্ণের মধ্যে প্রথম দুটো বর্ণ, প্রত্যেকটা বর্গের প্রথম দুটো বর্ণ গলায় হাত দিয়ে আপনারা একটু উচ্চারণটা করুন জোরে জোরে, তাহলে দেখবেন এক্ষেত্রে কিন্তু শ্বাসবায়ুটা সরাসরি বেরোচ্ছে, কোনোভাবে কিন্তু গলার মধ্যে এসে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু গলার ভোকাল কর্ডটা কিন্তু কম্পন হচ্ছে না, যার ফলে এই দুটো বর্ণকে বলা হবে অঘোষ বর্ণ। অঘোষ, প্রথম দুটো অঘোষ। আমি দুবার লিখছি তাহলে মনে থাকবে, প্রথম দুটো বর্ণ হচ্ছে অঘোষ, অঘোষ, অঘোষ। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এতে কিন্তু ভোকাল কর্ডটা কম্পন হচ্ছে না, কিন্তু পরের দুটোতে, ঠিক এর পরের দুটো, এই দুটো, অর্থাৎ গ, ঘ,
বর্গীয় জ ঝ, ঢ ড ঢ, দ ধ, ব ভ, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের ভোকাল কর্ডটায় প্রেশার পড়ছে, যার ফলে একটা ভাইব্রেশন হচ্ছে, আর সেই কারণে এই দুটোকে আমরা বলবো ঘোষ ঘোষ। তাহলে দুই ঘোষ ঘোষ ভাই পাশাপাশি, প্রথম দুটোই অঘোষ অঘোষ পাশাপাশি, আর শেষে উঙ ইয় মূর্ধন্য দন্তান্ন ম সবই কিন্তু নাক দিয়ে উচ্চারণ হচ্ছে না, তাহলে এগুলোকে আমরা বলতে পারি নাসিকা, নাসিক্য বর্ণ, নাক দিয়ে উচ্চারণ হচ্ছে। তবে নাক দিয়ে উচ্চারণ হলেও এগুলোতেও কিন্তু ভাইব্রেশন হচ্ছে গলায়, তাই এইগুলোও কিন্তু ঘোষ। তাহলে শেষের তিন ভাই ঘোষ, উপরন্তু শেষ বর্ণটি কিন্তু নাসিক্য বর্ণ, কারণ নাক দিয়ে উচ্চারণ হচ্ছে। তাহলে বর্গের ভেতর এতগুলো গল্প রয়েছে, পুরো পরিবারটা কিন্তু এই হচ্ছে পুরো পরিবার। দুই ঘোষ ভাই, দুই অঘোষ ভাই প্রথমেই বসে আছে, তারপরে দুই ভাই ঘোষ, পরেরটাও ঘোষ, পরেরটা একটা স্পেশাল উপাধি রয়েছে তার, সে হচ্ছে নাসিক্য বর্ণ, কারণ নাক দিয়ে উচ্চারণটা হয় অধিকাংশ ক্ষেত্রেই। এর ভেতরে আরেকটু যদি আমরা ভালোভাবে দেখি, এই ঘোষ অঘোষ এবং বর্গটা যেটা আলোচনা করছি, এখানে যদি আরও ভালোভাবে আমরা একটু বর্ণের উচ্চারণটা, অর্থাৎ যে ধ্বনিটা আমাদের কানে আসছে সেটা যদি একটু ভালোভাবে দেখি, তাহলে দেখব ক খ চ ছ ট ঠ ত থ প ফ, অর্থাৎ বর্গের প্রত্যেকটা বর্গের প্রথম দুটো অক্ষর একটু ভালোভাবে যদি আওয়াজটা শুনি, তাহলে বুঝতে পারবো যে প্রথম অক্ষরটায় আমাদের শ্বাসবায়ুর পরিমাণটা তুলনামূলক কম ইউজ হচ্ছে, কম শ্বাসবায়ু। আমি একটু মুছে দিই। প্রথম অক্ষরটায়, অর্থাৎ প্রত্যেকটা বর্গেরই প্রথম অক্ষরটায় শ্বাসবায়ু কম বেরোচ্ছে বা প্রয়োজন হচ্ছে, তুলনামূলক দ্বিতীয় যে বর্গের যে দ্বিতীয় বর্ণটা রয়েছে সেটাতে কিন্তু শ্বাসবায়ু বেশি লাগছে। প্রথমটাতে কম লাগছে, দ্বিতীয়টাতে শ্বাসবায়ু বেশি লাগছে, ক। তারপর আমি যদি বলি খ, অনেক বেশি পরিমাণে শ্বাসবায়ু কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা স্পেশাল নাম ব্যাকরণে রাখা রয়েছে আমাদের জন্যে, আমাদেরকে ভাবানোর জন্য। এই কম শ্বাসবায়ু যার লাগছে তার জন্য যে স্পেশাল নামটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে অল্প প্রাণ বর্ণ, আর বেশি শ্বাসবায়ু যার লাগছে, যেটাতে বেশি শ্বাসবায়ু মুখ দিয়ে বেরোচ্ছে, তার নাম দিয়েছে মহাপ্রাণ বর্ণ। তৃতীয়টার ক্ষেত্রে, এই যে তৃতীয় বা প্রত্যেকটা বর্গের যে তৃতীয় বর্ণটা রয়েছে, অর্থাৎ ক বর্গের গ, চ বর্গের বর্গীয় জ, ড ত ব, প্রত্যেকটাতে কিন্তু শ্বাসবায়ু অল্প লাগছে তুলনামূলক চতুর্থ বর্ণের চেয়ে। তাহলে ঘ ঝ, দেখুন গ উচ্চারণ করছি আর ঘ উচ্চারণ করছি, শ্বাসবায়ুটা বেশি পরিমাণে মুখ দিয়ে বেরোচ্ছে, তাহলে কম শ্বাসবায়ু লাগছে গ এর ক্ষেত্রে, সেই জন্যে এর নাম অল্প প্রাণ বর্ণ। আবার ঘও কিন্তু তুলনামূলক, যেহেতু ঘতে বেশি শ্বাসবায়ু লাগছে, তাই এর নাম হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তাহলে কিছুই না, অল্প প্রাণ মানে কম শ্বাসবায়ু, আর মহাপ্রাণ মানে বেশি শ্বাসবায়ু। আশা করি এই কনসেপ্টটাও ক্লিয়ার হলো আপনাদের। তাহলে দেখুন, আমরা বর্গে গেলাম, বর্গে গিয়ে কি কি বর্গ রয়েছে সেটা জানলাম, প্রত্যেকটার 5টা করে বর্ণ রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ রয়েছে, কেন সেগুলোর তার নাম হলো সেটা জানলাম। ঘোষ এবং অঘোষের পরে শ্বাসবায়ুর আরও বেশি পরিমাণ ব্যবহারের ফলে তার নামই যে পাল্টে গেছে, নতুন নাম দেওয়া হয়েছে, সেটাও কিন্তু জানতে পারলাম, অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে দেখুন কি কি হলো সেটাও কিন্তু পাশে আমি নোট করে রেখেছি। সমীভবন, ধ্বনি, বর্ণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ, বর্গ, নাসিক্য বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ। তাহলে আশা করি আপনাদের কাছে ব্যাকরণ, বিশেষ করে বাংলা ব্যাকরণ, এটা অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পেরেছি আজকের এই সেশনের পরে, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। অবশ্যই আপনাদের মতামত কিন্তু এবার কমেন্টে লিখবেন, এবং এটাও জানাবেন যে আপনারা কোন টপিকে ভিডিওগুলো বেশি করে চাইছেন আরও, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, শুরুতে যেটা বলেছিলাম, ব্যাকরণ কিন্তু
কোনো নিয়ম বানায় না। আমরা নিজেদের সুবিধের জন্য যে ভাষা ব্যবহার করি, যে ধ্বনির ব্যবহার করি, যেমনভাবে নিজের মতো করে সব কিছু তৈরি করে নিই, ব্যাকরণ এসে শুধুমাত্র সেগুলো ব্যাখ্যা করে। ব্যাস এটুকুই। নিজেদের মাইন্ডসেটটাকে আমাদের চেঞ্জ করে নিলে শুধু পড়াশোনা কেন, জীবনের সব কিছুই দিনের আলোর মতো সহজ, সরল, স্বচ্ছ হবে। প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।